বাংলাদেশের রাজনীতিতে কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উঠে আসে নীরব সিদ্ধান্ত থেকে। নির্বাচন না করা, মনোনয়নপত্র জমা না দেওয়া, শেষ মুহূর্তে সরে দাঁড়ানো, এসব কেবল ব্যক্তিগত কৌশল নয়, বরং রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে জমে থাকা চাপেরও ফল। নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কঠিন এবং এড়ানো অসম্ভব শর্ত হলো সম্পদের হলফনামা। যদিও এটাতে কিচ্ছু আসে যায় না, কারণ সেখানে যারা নির্বাচনী হলফনামা দিয়েছেন একজনের আঙুল ফুলে কলা গাছ না, বট গাছ হয়ে গেছে। এত টাকা আয় করেছে গত 1 বছরে, যাদের চা খাওয়ার পয়সা ছিল না তারা গুলশানে ফ্ল্যাটে থাকে। কত টাকায় আছে তার, কোথা থেকে এসেছে, কোন পথে এসেছে। এই জায়গাটা বাংলাদেশের রাজনীতিতে বহু প্রভাবশালী মানুষের জন্য অস্বস্তিকর, কারণ ক্ষমতার সঙ্গে সঙ্গে সম্পদের যে ভয়াবহ উল্লম্ফন তাদের ঘটে তা কাগজে ধরিয়ে দেওয়া সহজ নয়। বিশেষ করে যখন সেই সম্পদের উৎস প্রশাসনিক সিদ্ধান্ত, প্রকল্প, নিয়োগ বা টেন্ডারবাজির সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ ওঠে। আসিফ মাহমুদের ক্ষেত্রে বিতর্কটা এখানে ঘনীভূত হয়েছে। তাকে শুধু ক্রিয়া উপদেষ্টা হিসেবে উপস্থাপন করা হয়, যেন তার দায়িত্ব সীমিত ছিল মাঠ, ফেডারেশন আর ট্রফির মধ্যে। বাস্তবে তিনি একই সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গেও যুক্ত ছিলেন। সিটি কর্পোরেশন, পৌরসভা, নগর উন্নয়ন, সবচেয়ে বড় বাজেটের জায়গাগুলো, এই পুরো কাঠামো যেখানে হাজার হাজার কোটি টাকার আর্থিক প্রবাহ ঘটে, সেখানে উপদেষ্টার ভূমিকা আনুষ্ঠানিক ছিল না। সিদ্ধান্তের টেবিলে কে বসেছিল, কোন ফাইলে কে সই করেছে সবই তো জানা। কোন প্রকল্পে কার সুপারিশ কার্যকর হয়েছিল, কোনো কিছুই তো গোপন নেই। কিন্তু ঢাকা 10 আসনের মতো ব্যয়বহুল একটি আসনে নির্বাচন করতে গেলে যে অর্থনৈতিক সক্ষমতা লাগে, সেটার উৎস কি, এই প্রশ্ন এড়ানোর সুযোগ তো আসিফ বাবাজির নেই। অন্য রাজনীতিকদের সঙ্গে পারিবারিক সম্পদ, ব্যবসা বা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যায়, কিন্তু যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার মতো যারা হঠাৎ করে রাজনীতিতে এলো, তাদের সম্পদ কোথা থেকে এলো, এই প্রশ্ন তো আসবে। আসিফ মাহমুদের রাজনৈতিক উত্থান তুলনামূলকভাবে হঠাৎ এবং ক্ষমতার কেন্দ্রের খুব কাছাকাছি, ফলে তার অর্থনৈতিক সক্ষমতা নিয়ে স্বাভাবিক কৌতূহল তৈরি হবে মানুষের মধ্যে হয়েছে। এই কৌতূহল আরো তীব্র হয়েছে যখন দেখা গেছে যে একের পর এক দল তাকে প্রার্থী করতে আগ্রহী হয়নি, শেষ পর্যন্ত পিছিয়ে গেছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে যোগ দিয়ে নির্বাচন না করার ঘোষণা দেওয়া, আবার একই সঙ্গে দলের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব নেওয়া, এটা রাজনৈতিকভাবে নিরাপদ একটি অবস্থান। অনেকে বলছেন তিনি পালিয়ে যাবেন। দুর্নীতির অভিযোগগুলো যে কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন তা কিন্তু নয়, প্রকাশ্যে বিক্ষোভ হয়েছে তার বিরুদ্ধে। তার দলের নেতারাই তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। সাবেক সহযোদ্ধা দল থেকে বহিষ্কৃত নেতা সকলেই প্রকাশ্যে তদন্তের দাবি তুলেছে তার বিরুদ্ধে। তখন বিষয়টিকে আপনি গুরুত্ব না দিয়ে শুধু রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিবেন, তা তো হবে না। তারা যে দাবি করেছে উপদেষ্টা থাকাকালীন নিয়োগ, প্রকল্প এবং টেন্ডারের তালিকা জনসম্মুখে আনতে হবে, এটা আসলে গণতান্ত্রিক জবাবদিহিতার ভাষা। কিন্তু বাংলাদেশে তো সেটা নাই, হওয়ার কথা নয়। ইউনূস দিবে? ইউনূস দেবে না। তো ইউনূস না দিলে ইউনূসের উপদেষ্টা কেন দেবে? ইউনূস গত 17 মাসে কি কি পেয়েছে তার হিসেব দেবে। তার হিসেব যদি না দেয় তাহলে কেন দেবে বাকিরা? এখানে দুর্নীতি দমন কমিশনের নিরাপত্তা প্রশ্নের বাইরে নয়। দুর্নীতি দমন কমিশন যদি সত্যি স্বাধীন এবং সক্রিয় হয়, তাহলে শেখ হাসিনার জন্য এত তৎপরতা চালালে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার বিরুদ্ধে কেন হবে না? ইউনূসের বিরুদ্ধে কেন হবে না? অভিযোগের সত্য মিথ্যা যাচাই তো করতে হবে, একটি পরিষ্কার অবস্থান তাকে ব্যক্ত করতে হবে। কিন্তু আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বা মাহফুজ আলম সম্পর্কে কিন্তু দুর্নীতি দমন কমিশনের কোনো হেলদোল নেই, তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বিশেষ করে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, এপিএস এর ব্যাপারটি নিয়ে আপনি তো সন্দেহ করতেই পারেন। মানুষ ধরে নিচ্ছে যে ভয় করছে না, নয়তো বোঝাপড়া হয়ে গেছে। সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো